নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব করতে ক্লিন কেয়ার নামে নতুন ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর নগর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিস্টেমটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, ড্রেনেজ সহ বিভিন্ন নগর সেবা সংক্রান্ত অভিযোগ সহজেই জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ এবং দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত করবে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে ঢাকা শহর থেকে পানি নিষ্কাশনের ওয়ে নাই, মাত্র 2-3টা ওয়ে আউট আছে, যেখানে মিনিমাম 15 থেকে 20টা ওয়ে আউট দরকার, মাত্র 3টা, সেটা দিয়ে হয় না। আজকে দেখেন ধানমন্ডি, নিউ মার্কেট এলাকার মতো এলাকা আছে, ঢাকা কলেজ একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায়। অর্থাৎ এখানে পানি নিষ্কাশনের একটা ওয়ে ছিল বিডিআর এর ভিতর দিয়ে, সেটা 5 আগস্ট সেটা বন্ধ হয়ে গেছে। সাভারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। বিস্ফোরণের ঘটনা দুঃখজনক উল্লেখ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মাহমুদুল আজিজ। আজ সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে নাহিদের করা মন্তব্যকে দুঃখজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এটি তার নিজস্ব রাজনৈতিক বক্তব্য, তবে এ বিষয়ে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, সরকার দেশ ও জনস্বার্থে কাজ করছে। করিডোর সহ যে কোনো বিষয়ে দেশের স্বার্থ বিবেচনা করে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে সরকার। বিগত সরকারের সমালোচনা করে বলেন, তাদের পররাষ্ট্রনীতি ছিল ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘায়িত করা। এটা প্রস্তাব এসছে, যাচাই বাছাই হবে এবং সেটার অর্থনৈতিক ভায়াবিলিটি আছে কিনা, সেটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আগের একটা সম্মেলনে ব্রিফিংও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফিয়া সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সমস্যা ছিল তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো তাদের ব্যক্তি স্বার্থে, যে আমি ক্ষমতায় থাকি, এই ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। সম্প্রতি তুরাগ নদীতে ছাত্রলীগের মরদেহ উদ্ধারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এই ঘটনা কষ্টদায়ক মন্তব্য করে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের আদালতের আদেশের অপেক্ষা করার আহ্বান জানান। ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা দুঃখজনক মনে করি, আওয়ামী লীগ যারা এখনও করেন, এখনও যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছেন, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে। আমাদের ভারতে বসে সম্প্রতি আওয়ামী লীগ নেতাদের বক্তব্য উস্কানিমূলক মন্তব্য করে ডাক্তার জাহিদ বলেন, এই বিষয়ে প্রতিবেশী দেশটির সাথে আলোচনা করা হবে। মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা, এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে পবিত্র কোম নগরে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোকযাত্রা। স্থানীয় সময় আজ ভোরে জামকারান মসজিদে জানাজার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর লাখো মানুষের অংশগ্রহণে শোক মিছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুলেভার্ড হয়ে হজরত ফাতিমা মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে অগ্রসর হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শোকযাত্রায় তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেন। এর আগে রাজধানী তেহরানেও বিপুল জনসমাগমের শেষ বিদায়ের আয়োজন করা হয়। গত ফেব্রুয়ারিতে হামলায় নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা অন্ত্যেষ্টিক্রিয়া এখন সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বুধবার খামেনির কফিন নেওয়া হবে ইরাকের নাফাজ ও কারবালায়, আর বৃহস্পতিবার ইরানের মাশহাদে হজরত ইমাম রেজার আলাইহি ওয়াসাল্লামের মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি যুদ্ধ প্রস্তুতি, রণকৌশল এবং বাস্তবধর্মী মহড়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় বাংকারে নেমে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন, ছদ্মবেশে দায়িত্ব পালনকারী সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের উৎসাহিত করেন। পরে মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুত করা খাবার গ্রহণ ও চা পান করেন। এ সময় দেশের জনগণের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনকালে সেনা প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবন ও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে নীলফামারী ও লালমনিরহাটেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে টানা বর্ষণে পার্বত্য জেলা বান্দরবান একাধিক স্থানে পাহাড় ধস, সড়ক যোগাযোগ ব্যাহত এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল ও দুর্গম এলাকায় ভ্রমণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। পিরোজপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে সভার আয়োজন করা হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ডি চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ অন্যান্যরা। সভায় ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও চিলমারি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে পশ্চিম ধর্মদহ সীমান্তের পশ্চিম ধর্মদহ মাঠ এলাকায় এবং আজ ভোরে চিলমারি সীমান্তের শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ২,৪৬০টি ডেক্সামেথাসোন ট্যাবলেট, ২,৫০০টি সিপ্রোহেপটাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকার ৮টি থানায় চলতি বছরের গত ৬ মাসে মোট ১,৮৫৪টি মামলা দায়ের হয়েছে।
একই সময়ে বিভিন্ন অপরাধ বিরোধী অভিযানে ৩,২১৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার। তিনি জানান, দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে হত্যা ২০টি, ডাকাতি ৭টি, ছিনতাই ২৮টি, চুরি ১৬টি, নারী ও শিশু নির্যাতন ১৭৬টি, মাদক সংক্রান্ত ৮১২টি, অস্ত্র আইনে ৬০টি এবং অন্যান্য অপরাধে ৭৩৫টি মামলা রয়েছে। পুলিশ কমিশনার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলমধারী গ্রামের ওয়াবদা খালের ওপর নির্মিত কলমধারী সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সেতুর পিয়ার ক্যাপ ভেঙে গেছে, বিভিন্ন স্থানের রেলিং ক্ষতিগ্রস্ত এবং বেরিয়ে এসেছে লোহার রড। ফলে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই সেতু পার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। উপজেলার প্রায় 10টি গ্রামের মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা শহরে যাতায়াতের জন্য এই সেতুর ওপর নির্ভরশীল। তবে ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক আগেই ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে শুধু ভ্যান, অটোরিকশা সহ হালকা যানবাহন চলাচল করছে। দ্রুত নতুন সেতু নির্মাণ করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে মোহাম্মদপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গুলজার হোসেন জানান, সেতুটি পুনর্নির্মাণের প্রস্তাব জেলা উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেয়েছে। ইতোমধ্যে সয়েল টেস্ট ও জরিপের কাজ শেষ হয়েছে। বর্তমানে ডিজাইন প্রণয়নের কাজ চলছে। ডিজাইন সম্পন্ন হলে টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। সিরাজগঞ্জের সলঙ্গায় সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান প্রতিপাদ্যে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে সর্বধর্মীয় সম্প্রীতির ব্যানারে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এ সহায়তা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক ৩টি বিশেষ অভিযানে প্রায় ৪৬,১৯,০০০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই কাজীপুর বিওপির কালাইপোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০,৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২,৪০০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট ও ৪,৯৪০ পিস সিপ্রোহেপটাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন পশ্চিম ধর্মদহ বিওপির পশ্চিম ধর্মদহ মাঠ এলাকায় আরেকটি অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ, ১,৪৬০ পিস ডেক্সামেথাসোন ট্যাবলেট, ১,৫০০ পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এছাড়া ৭ জুলাই ভোরে চিলমারি বিওপির শান্তিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসোন এবং ১,০০০ পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
টানা বৃষ্টি ও সম্ভাব্য পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজারের দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসক। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ভারী বৃষ্টিপাত, পাহাড় ধস ও জলাবদ্ধতার ঝুঁকি মোকাবেলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পাহাড় ও পাহাড়ের পাদদেশ ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত, উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা এবং মাইকিং সহ বিভিন্ন মাধ্যমে জনগণকে সতর্ক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। ফরিদপুরের মধুখালীতে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ধুখালী ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, রেলওয়ে স্টেশন মাস্টার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেল লাইনের উভয় পাশে কার্যক্রমে খেজুরের বীজ রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস তৈরি হবে। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতীকীভাবে খেজুরের বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কিশোরগঞ্জের ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে 2026-27 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি ও মরিচ চাষের জন্য সার বীজ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা KM মামুনুর রশিদ। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় 1000 কৃষককে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, 900 জনকে রোপা আমনের বীজ এবং 120 জনকে মরিচ চাষের উপকরণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আবাদ বৃদ্ধি করে উৎপাদন ও পুষ্টির চাহিদা পূরণে এ সহায়তা কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আজ এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।